হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা একাদশ শ্রেণীর সরলরেখার অঙ্ক করছিলাম। একাদশ শ্রেণীর সরলরেখার প্রশ্নমালা 2B চলছে। প্রশ্নমালা 2Bর সমস্ত পার্টি কমপ্লিট হয়ে গেছে। বহু বিকল্পধর্মী অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আমরা দীর্ঘর অঙ্ক করছি। দীর্ঘর উপর বেশ কয়েকটা ক্লাস হয়ে গেছে, আমরা দীর্ঘ শেষের দিকে চলে এসেছি। 15 পর্যন্ত হয়ে গেছে। আজকের ক্লাসে আমরা 16 থেকে শুরু করব, দীর্ঘ 16 অঙ্ক থেকে। ঠিক আছে? ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। যে কোনো প্রবলেমের সলিউশন পেয়ে যাবে। চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা অনুশীলনীর সমাধান করা আছে প্লেলিস্টে। ঠিক আছে? এছাড়া রায়মাটির প্রশ্নবিত্রা সলভ করা আছে মাধ্যমিক 2025 পরীক্ষার্থীদের জন্য। মাধ্যমিক সালের কোশ্চেনের সলিউশন করা আছে গণিত। ঠিক আছে? আচ্ছা, আজকের ক্লাস শুরু করব। দেখো 16 অঙ্ক থেকে। বইয়ের বাইরে যে কোনো প্রবলেম থাকলে তোমরা কমেন্টে পাঠাতে পারবে বা টেলিগ্রামে গ্রুপ আছে তার মাধ্যমে পাঠাতে পারবে। ওকে? প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন অন করবে। দেখো শুরু করছি আজকের ক্লাস 16 অঙ্ক থেকে। বলেছে 3x - 2y - 1 = 0 সরলরেখার সঙ্গে 45 ডিগ্রি কোণে নত দিকে 5-3 বিন্দু থেকে প্রদত্ত। আচ্ছা, 45 ডিগ্রি কোণে নত দিকে যদি একটা চিত্র যদি এইরকম হয়, মনে করো এইটা যদি সরলরেখাটা হয় 3x, এটা কি সরলরেখা বলেছে? 3x - 2y - 1, 3x - 2y - 1 = 0 সরলরেখাটা এইটা মনে করো। 3x - 2y - 1 0 সরলরেখা, এর সঙ্গে 45 ডিগ্রি কোণে নত। এইটা মনে করো এটা 45 ডিগ্রি কোণে নত আছে এইভাবে, এই বিন্দুতে 45 এতটা গেছে। তাহলে এর উপর যদি এটা লম্ব হয়, এইটা এরকম হয়ে যাবে। এটা মনে করো ডি। ঠিক আছে? এবার দেখো এটা ডি, এইটা মনে করো 5-3 বিন্দু। এই যে 5-3, এইটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা 45 ডিগ্রি, এইটা মনে করো 5-3 বিন্দু। ঠিক আছে? এটা 5-3 বিন্দু ডি, আর এটা মনে করো পি। ঠিক আছে? এইটা এখানে বলেছে, যেটা বলেছে দেখো এর বক্তব্য বিষয় যেটা, যে এই সরলরেখার সঙ্গে, তাহলে এই সরলরেখার সঙ্গে 45 ডিগ্রি করে নত হয়েছে এইটা, যেটা পি দূরত্বে আছে, আমরা যেটা পি মনে করছি। ঠিক আছে? আচ্ছা, এত ডিগ্রি করে নত দিকে 5-3 বিন্দু থেকে প্রদত্ত সরলরেখার দূরত্ব, মানে এইভাবে এই দূরত্বটা চাইছে 5-3 বিন্দু থেকে 45 ডিগ্রি করে নত যে দূরত্ব, এইটা যেটাকে আমরা পি ভাবছি, সেই পিটাকে নির্ণয় করতে হবে। ঠিক আছে? আচ্ছা, ধরা যাক 5-3 বিন্দু থেকে সরলরেখার উপর লম্ব দূরত্ব = ডি একক। এই লম্ব দূরত্বটা ডি একক ধরলে, ঠিক আছে, এই লম্ব দূরত্বটা ডি একক ধরে নিলে, আর মনে করো আরো ধরে নিচ্ছি, ধরি সরলরেখার সঙ্গে 45 ডিগ্রি কোণে নত, সরলরেখার সঙ্গে 45 ডিগ্রি কোণে নত দিকে 5-3 বিন্দু থেকে নত দিকে, মানে এই দিক বরাবর 5-3 বিন্দু থেকে দূরত্ব পি একক। ঠিক আছে? এখানে অতএব ডি সমান কি হয়ে যাবে? লম্ব দূরত্বটা ডি সমান যেটা হবে লম্ব দূরত্ব বের করার সূত্র আমরা জানি, এই টাইপের অঙ্ক আমরা করেওছি আগে। এটা মডে চলে আসবে, এটা হয়ে যাবে 5-3 বিন্দু থেকে এর উপর 5-3 বসবে, 3 × 5 - 2 × 3 - 1 √3 স্কয়ার প্লাস এটা -2 তার স্কয়ার, এত একক হবে। ঠিক আছে? তাহলে এটা হয়ে যাচ্ছে 3 × 5 = 15 -6 -1 বাই রুটের মধ্যে 9 প্লাস 2 স্কয়ার 4, এত একক। এটা আসছে মডের মধ্যে 15 - 6 × 7 8 হয়ে যাচ্ছে, 8 বাই √13, এত একক। এটা পজিটিভ হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে 8 বাই √13, এত একক আসছে। এখন দেখো এইটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজ থেকে আমরা কি পাচ্ছি? এটা ত্রিভুজ আকৃতি। এখন বলে শুরু করবে, তারপর থেকে এখন বলে, মানে এই যে ত্রিভুজ আকৃতির চিত্রটা আমরা পাচ্ছি, এই চিত্র থেকে আমরা লিখতে পারি যে এখন sin 45 ডিগ্রি লম্ব বাই অতিভুজ। তাই তো? এটা দেখো অতিভুজের আকার নিচ্ছে, এটা লম্ব, তার মানে ডি বাই পি হয়ে যাচ্ছে। তাহলে sin 45 ডিগ্রি 1/√2 ডি কত? এইটা, তার মানে 8/√13 বাই পি।
তাহলে কোনাকুনি গুণ করে দিলে পি ইজ ইকুয়াল টু কত হচ্ছে, এটা পি আর এর সঙ্গে √2 গুণ, তাহলে 8√2 বাই √13, এইটা পি চলে আসছে। আমরা যদি √13 দিয়ে উপর নিচে গুণ করে দিই তাহলে অতএব পি ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 8√2 ইন্টু √13 বাই √13 ইন্টু √13। তাহলে দুটো 13 গুণ হয়ে পি ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে শুধু 13 হয়ে যাচ্ছে, রুটটা এখানে হবে না, আর এখানে হয়ে যাচ্ছে 8√26 হয়ে যাচ্ছে। 8√26 বাই √13, 8√26 বাই 13 চলে আসছে। দেখো তাহলে আমরা লিখবো অতএব যে দূরত্ব চেয়েছে, যে এত বড় বড় উল্লেখ করার দরকার নেই, অতএব নির্ণেয় দূরত্ব 8√26 বাই 13 একক। অতএব নির্ণেয় দূরত্ব 8√26 বাই 13 এত একক। যে নির্ণেয় দূরত্ব মানে যে দূরত্ব চাইছে সেটা হচ্ছে 8√26 বাই 13 একক। কত সহজে বেরিয়ে গেল দেখো, এই প্রসেসই করতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো 16 হয়ে গেল, এবার 17 থেকে 17 অঙ্ক শুরু করছি। দেখো খুব দ্রুত আমাদের সরলরেখার প্রশ্নমালা 2B কমপ্লিট হয়ে যাবে, আমরা 2C স্টার্ট করবো, তারপর 2C। তাহলে জিওমেট্রি পার্টের ক্লাস 11-এর জিওমেট্রি পার্টের শুধুমাত্র পরাবৃত্ত বাদে পুরোটাই কমপ্লিট হয়ে গেল এখনো পর্যন্ত। এটা হয়ে গেলেই 17 অঙ্ক বলছে, দেখো একটি সমবাহু ত্রিভুজের একটি শীর্ষবিন্দু স্থানাঙ্ক 2, 3, তার বিপরীত বাহুর সমীকরণ x + y = 2, অন্য বাহু দুটির সমীকরণ। সহজ অঙ্ক। সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু স্থানাঙ্ক সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু স্থানাঙ্ক 2, 3। ঠিক আছে, সমবাহু ত্রিভুজ তার শীর্ষবিন্দু স্থানাঙ্ক 2, 3। 2, 3 বিন্দুটা মোটামুটি কোথায় হবে, এটা যাচ্ছে 1, 2, 1, 2, 3, এইখানে শীর্ষবিন্দু, এইখান করে। ঠিক আছে, এটা শীর্ষবিন্দু সমবাহু ত্রিভুজের। আর সমীকরণ আছে দেখো, যেটা সরলরেখার সমীকরণ, যা এর বিপরীত বরাবর যে সমীকরণটা আছে তার বিপরীত বাহুর সমীকরণ, মানে বিন্দুর তার বিপরীত বাহুর সমীকরণ, তার বিপরীত বাহুর সমীকরণ x + y = 2। তার মানে সেই অংশ যদি প্রকাশ করি এটা হয়ে যাচ্ছে x/2, তার মানে 2, 0 আর 0, 2 এই বিন্দুতে ছেদ করছে। তাহলে সরলরেখাটা এইরকম হয়ে যাচ্ছে, এখানে যদি 2 হয় এইরকম একটা সরলরেখা হয়ে যাচ্ছে। তাহলে এইরকম হয়ে গেলে ত্রিভুজটা হচ্ছে এইরকম ত্রিভুজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইটা 2, 3 বিন্দু। তাহলে এই বাহু আর এই বাহুর সমীকরণ নির্ণয় করতে হবে। যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি, ঠিক আছে, এইটা একটা বাহুর সমীকরণ, এইটা একটা বাহুর সমীকরণ, এইটা হচ্ছে এইটা x + y = 2। ঠিক আছে, এবার আমরা ধরছি এই দুটো যে বাহু, অন্য যে দুটো বাহু ধরছি, একটি বাহুর প্রবণতা, এখানে প্রবণতা কত, x + y = 2, অতএব y = -x + 2, অতএব প্রবণতা কত, = -1 হয়ে যাচ্ছে প্রবণতা। আমরা ধরছি অন্য দুটো বাহুর যে কোনো একটি প্রবণতা, ধরি অপর একটি বাহুর প্রবণতা m, অপর একটি বাহুর প্রবণতা m ধরে নিচ্ছি আমরা। ঠিক আছে, অপর একটি বাহুর প্রবণতা m ধরে নিলাম। এবার যেহেতু প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি সমবাহু ত্রিভুজের, তিনটে কোণের সমষ্টি 180, তিনটে বাহু সমান, যেহেতু প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি, তাহলে অতএব আমরা শর্তানুসারে পেয়ে যাচ্ছি tan 60 = তাহলে এটা -1 আছে, তাহলে m a - b, তাহলে -1 আছে +b হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে m1 - m2 এইটা আগে রাখলাম, তাহলে m1 - m2 বাই 1 + m1 m2, তাই তো, 1 + m1 m2, তাহলে m × -1 এইটা হয়ে যাচ্ছে। তাহলে tan 60 এর মান কত, √3 = এটা m + 1 আর এটা হচ্ছে 1 - m, এইটা চলে আসছে। ঠিক আছে, এবার দেখো এখান থেকে আমরা একবার পজিটিভ নেব, একবার নেগেটিভ নেব। অতএব পজিটিভ হলে কি হচ্ছে, √3 = m + 1 বাই 1 - m, বা এটা হয়ে যাচ্ছে √3 - m√3 = m + 1, বা এটা যদি -m√3 - m = 1 - √3, বা এটা মাইনাস কমন নিলে, মাইনাস শুধু মাইনাস নয়, -m কমন নিচ্ছি,
মাইনাস এম কমন নিলে কি হচ্ছে দেখো, এখানে মাইনাস এম কমন নিলে 1 প্লাস রুট থ্রি থেকে যাচ্ছে, আর ডান দিক থেকে মাইনাস কমন নিলে এটা রুট থ্রি আগে হয়ে যাচ্ছে, রুট থ্রি মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে। অতএব এটা মাইনাস মাইনাস কেটে গেল, এম ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে এটা রুট থ্রি মাইনাস ওয়ান বাই রুট থ্রি প্লাস ওয়ান। তাহলে এম ইজ ইকুয়াল টু আমরা যদি গুণ করি রুট থ্রি প্লাস ওয়ান ইন্টু রুট থ্রি মাইনাস ওয়ান, এটা হয়ে যাচ্ছে রুট থ্রি মাইনাস ওয়ান, তার স্কোয়ার হয়ে যাবে নিশ্চয়ই, ওপরে দুটো রুট থ্রি মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে, স্কোয়ার হয়ে গেলে কি হয়ে যাচ্ছে এম এর মানটা, এম এর মান হয়ে যাচ্ছে এখানে এইটা রুট থ্রি স্কোয়ার থ্রি মাইনাস টু রুট থ্রি মাইনাস মাইনাস প্লাস ওয়ান, আর এটা হয়ে যাচ্ছে রুট থ্রি স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার। তাহলে এম হয়ে যাচ্ছে 4 মাইনাস টু রুট থ্রি বাই থ্রি মাইনাস ওয়ান, বা এম ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে টু কমন নাও, টু মাইনাস রুট থ্রি বাই টু, টু টু কেটে গেল, বা এম ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে টু মাইনাস রুট থ্রি। এইটা একটা এম এর ভ্যালু, এইটা একটা এম এর ভ্যালু আসছে দেখো, টু মাইনাস রুট থ্রি। এবার আমরা এম এর একটা ভ্যালু এখানটা প্রসেসটা দেখে নিলে একটা এম এর ভ্যালু হলো, এবার আমরা মাইনাস ধরে আর একটা ভ্যালু নির্ণয় করবো, আবার বলে শুরু করবো দেখো, ঠিক আছে, প্রসেসটা তো দেখে রাখলে। এবার দুটো সরলরেখায় কিন্তু টু থ্রি বিন্দুগামী, ঠিক আছে, এম এর একটা মান জেনে গেলাম, এবার আবার বলে শুরু করছি, এখানটা দেখে রাখলে প্রসেসটা। যখন মাইনাস হবে এইটা রুট থ্রি ইজ ইকুয়াল টু, এখানে মাইনাস সাইন, মাইনাস এম প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস এম, তাহলে এইখানে হয়ে যাচ্ছে রুট থ্রি ইন্টু ওয়ান মাইনাস এম ইজ ইকুয়াল টু মাইনাস এম প্লাস ওয়ান, বা এটা রুট থ্রি মাইনাস এম রুট থ্রি ইজ ইকুয়াল টু মাইনাস এম মাইনাস ওয়ান, বা মাইনাস এম রুট থ্রি প্লাস এম ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি। তাহলে মাইনাস এম কমন নিলে রুট থ্রি মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস কমন নিলে এটা রুট থ্রি প্লাস ওয়ান, এইটা কেটে গেল, ঠিক আছে, দেখো এইটা আসছে। তাহলে আমাদের যে ভ্যালু চলে আসছে, তাহলে এম ইজ ইকুয়াল টু কত হচ্ছে, বা এম ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে রুট থ্রি প্লাস ওয়ান বাই রুট থ্রি মাইনাস ওয়ান, বা এম ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে রুট থ্রি মাইনাস ওয়ান রুট থ্রি প্লাস ওয়ান বাই রুট থ্রি প্লাস ওয়ান ইন্টু রুট থ্রি প্লাস ওয়ান, ঠিক আছে। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি, বা এম ইজ ইকুয়াল টু এটা রুট থ্রি স্কোয়ার থ্রি প্লাস টু রুট থ্রি প্লাস ওয়ান হয়ে যাবে, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার কন্ডিশন চলে আসছে, এইটা দুটো মান আছে, ঠিক আছে, রুট থ্রি ইন্টু রুট থ্রি টু রুট থ্রি হয়ে যাচ্ছে। এইটা দেখো, এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা, রুট থ্রি স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার, বা এম ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে এটা, তাহলে রুট থ্রি স্কোয়ার থ্রি মাইনাস ওয়ান, একটা স্টেপ জাম দিচ্ছে, রুট থ্রি স্কোয়ার থ্রি হবে, ওয়ান স্কোয়ার ওয়ান, তাহলে থ্রি মাইনাস ওয়ান টু হয়ে যাচ্ছে, আমরা একবারে টু লিখছি, ঠিক আছে, একবারে টু লিখছি। এটা দেখো তিন রেখে চার, চার থেকে দুই কমন নিলে ফোর প্লাস টু রুট থ্রি, তাহলে টু প্লাস রুট থ্রি হয়ে যাবে, ঠিক আছে, টু টু কেটে যাচ্ছে, এম এর একটা ভ্যালু হয়ে যাচ্ছে টু প্লাস রুট থ্রি, আর একটা ভ্যালু হয়ে যাচ্ছে টু মাইনাস রুট থ্রি, একটা ভ্যালু পাচ্ছি টু প্লাস রুট থ্রি, অন্য একটা ভ্যালু এসছে টু মাইনাস রুট থ্রি। তাহলে অতএব যার প্রবণতা জানি, আর একটা এটা কোন বিন্দু, এই দুটো সরলরেখার প্রবণতা জেনে গেছি, আর এটা টু থ্রি বিন্দুগামী, তাহলে একটি বাহুর সমীকরণ হবে অপর দুটি বাহুর মধ্যে একটি বাহুর সমীকরণ। এবার দেখো, অতএব একটি বাহুর সমীকরণ y মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু এম এর মান আছে টু মাইনাস রুট থ্রি ইন্টু এক্স মাইনাস টু, বা y মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু টু এক্স মাইনাস রুট থ্রি এক্স মাইনাস ফোর প্লাস টু রুট থ্রি, ঠিক আছে, এইরকম আসছে। বা এইটা আসছে, যদি আমরা পুরোটাকে এক্স ওয়াই একদিকে নিয়ে আসি, এটা এক্স কমন নিলে টু মাইনাস রুট থ্রি হয়ে যাচ্ছে, ঠিক আছে, এক্স কমন নিলে টু মাইনাস রুট থ্রি, এইটাকে যদি আমরা ওদিকে নিয়ে যাই, বা এটা এক্স কমন টু মাইনাস রুট থ্রি মাইনাস ওয়াই, আচ্ছা এই ভ্যালুটা এদিকে এলে এটা প্লাস ফোর হয়ে যাচ্ছে, এটা ফোর মাইনাস রুট থ্রি মাইনাস টু রুট থ্রি, তাহলে এক্স ইন্টু টু মাইনাস রুট থ্রি মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু, এটা রুট থ্রি না শুধু থ্রি, তাহলে ওয়ান মাইনাস টু রুট থ্রি, এইটা আসছে একটা সমীকরণ, ঠিক আছে, টু মাইনাস রুট থ্রি এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস টু রুট থ্রি। আবার এইটা একটি বাহুর সমীকরণ, আর অন্য বাহুর সমীকরণ বা অপর বাহুর সমীকরণ, অন্য বাহুর সমীকরণ কি আসবে,
এটা 2 প্লাস রুট থ্রি এসছে এর মান, ঠিক আছে, 2 প্লাস রুট থ্রি। তাহলে ওয়াই মাইনাস 2 3 বিন্দুগামী, ওয়াই মাইনাস থ্রি ইজ ইকাল টু 2 প্লাস রুট থ্রি এক্স মাইনাস 2। তাহলে গুণ করলে এইটা হয়ে যাচ্ছে ওয়াই মাইনাস থ্রি ইজ ইকাল টু 2 প্লাস রুট থ্রি ইন্টু এক্স মাইনাস 4 মাইনাস 2 রুট থ্রি, বা 2 প্লাস রুট থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু এই ভ্যালুটা যদি এদিকে আনি মাইনাস থ্রি প্লাস 4 প্লাস 2 রুট থ্রি, বা 2 প্লাস রুট থ্রি এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু 1 প্লাস 2 রুট থ্রি। এইটা একটা আসছে, দেখো এইটা একটা বাহুর সমীকরণ আসছে, ঠিক আছে। আর একটা বাহুর সমীকরণ আসছে যে 2 প্লাস রুট থ্রি এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু 1 প্লাস 2 রুট থ্রি। তাহলে এইটা একটা বাহুর সমীকরণ হলো এই যে, আর এইটা একটা বাহুর সমীকরণ। একদম সহজ অঙ্ক, দেখো দীর্ঘ আছে যদিও, কিন্তু অঙ্কগুলো একদমই সহজ। নেক্সট দেখো 17 হয়ে গেল, এবার আমরা 18 স্টার্ট করব। কি বলেছে দেখো, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের বলেছে অতিভুজের সমীকরণ বলা আছে x প্লাস ওয়াই প্লাস ওয়ান ইজ ইকাল টু 0। আচ্ছা, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের সমীকরণ x প্লাস ওয়াই প্লাস ওয়ান ইজ ইকাল টু 0। এইটা হচ্ছে অতিভুজের সমীকরণ। এটাকে দেখো আমরা এই আকারে তো প্রকাশ করতে পারি, অতএব x প্লাস ওয়াই ইজ ইকাল টু মাইনাস ওয়ান, অতএব x বাই মাইনাস ওয়ান প্লাস ওয়াই বাই মাইনাস ওয়ান ইজ ইকাল টু 1। তাহলে এটি x অক্ষকে মাইনাস 1,0 ও y অক্ষকে 0,-1 বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। x অক্ষকে -1,0, y অক্ষকে 0,-1 বিন্দুতে ছেদ করেছে। তাহলে এইরকম হলে এই যে -1,0, 0,-1, তাহলে সরলরেখাটা এইরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে। এইটা একটা সরলরেখা হচ্ছে, মানে একটা স্ট্রেট হবে, একটুখানি এখানটা হয়ে গেছে। আচ্ছা, এইটা সরলরেখাটা চিত্র হচ্ছে। এবার বলেছে তার বিপরীত শীর্ষবিন্দু স্থানাঙ্ক 2 3। এর বিপরীত শীর্ষবিন্দু 2 3 কোথায় হবে? এটা -1, এটা 1 2 3 এইরকম জায়গায়, ঠিক আছে। এইটা শীর্ষবিন্দু মনে করো এইরকম হচ্ছে মোটামুটি, ঠিক আছে। এইটা হচ্ছে ত্রিভুজ হচ্ছে মনে করো। আচ্ছা, সরলরেখার এটা 2 3 আর এটা হচ্ছে x প্লাস ওয়াই প্লাস 1 ইজ ইকাল টু 0। প্রত্যেকটা অঙ্ক চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করবে, অনেক সরল হবে এবং অনেক সহজ লাগবে এবং অনেক সহজে বুঝতে পারবে, অনেক বেশি মনেও থাকবে, ঠিক আছে। এবার দেখো সরলরেখার মানে যে সরলরেখাটা আমরা পেয়েছি বিপরীত শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, বিপরীত শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত? 2,3। বিপরীত শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 2 3, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এটা বলছে যে সমকোণী, তাহলে সমকোণ হলে এখানে যেহেতু সমকোণী বলে দিয়েছে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের সমীকরণ বলা আছে, তাহলে এইটা অতিভুজ হলে নিশ্চয়ই এইটা 90 ডিগ্রি কোণ, এটা 90 ডিগ্রি। তাহলে এই দুটো বাহু দৈর্ঘ্য নিশ্চয়ই সমান, ঠিক আছে। তাহলে এই যে যদি এটা এ বি সি হয়, তাহলে অতএব এ বি অপর দুটি বাহু নিশ্চয়ই সমান, অতএব এ বি সমান এ সি। তাহলে এই দুটো কোণ এই যেটা 90 ডিগ্রি, তাহলে অতএব কোণ এ বি সি সমান কোণ এ সি বি ইজ ইকাল টু 45 ডিগ্রি হবে অবশ্যই, ঠিক আছে। অবশ্যই 45 ডিগ্রি হবে। তাহলে আমরা এই সরলরেখার প্রবণতা পাচ্ছি আবার x প্লাস ওয়াই প্লাস 1 ইজ ইকাল টু 0, বা y ইজ ইকাল টু -x - 1 ইজ ইকাল টু 0, তাই তো। অতএব প্রদত্ত সরলরেখার প্রবণতা ইজ ইকাল টু -1।
প্রদত্ত সরলরেখা এখানে এক্স এর সহগ কিছু নেই, এটা -1 এক্স এর সহগ, ঠিক আছে, মাইনাস আছে মানে -1। তাহলে এবার দেখো আমরা ধরে নিচ্ছি, ধরি অপর একটি সরলরেখার প্রবণতা, m, ধরি মানে দুটোই তো সমান আর দুটোর বিপরীত কোণগুলো 45 এর সাথে দুটোই 45 ডিগ্রি কোণ করেছে, একটা ধরে নিলেই হবে, m এর দুটো মান আসবে, সেখান থেকে আমরা দুটো সরলরেখা পেয়ে যাব। ধরি অপর মানে সমান বাহুর যে কোনো একটি, ধরি সমান দুটি বাহুর যে কোনো একটির প্রবণতা m, ধরি সমান বাহু দুটির যে কোনো একটির প্রবণতা সমান m, অতএব tan 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু m1 মাইনাস m2, এটাকে m1 ধরো, m1 মাইনাস m2 মাইনাস মাইনাসে +1 বাই m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2, 1 প্লাস m1 এর জায়গায় m ইন্টু -1, এইটা আসছে, ঠিক আছে। এবার দেখো এখান থেকে এইটা আমরা সূত্র ফেললাম, এখান থেকে আমরা m এর একটা মান পাবো, tan 45 ডিগ্রির মান 1, এখান থেকে যদি m এর মান পেয়ে যাই তাহলে প্রবণতা পেয়ে গেলাম, আর এটা এই দুটো সরলরেখায় 2-3 বিন্দুগামী, তাহলে একটা সরলরেখা কোন বিন্দু দিয়ে গেছে, একটা বিন্দু আর তার প্রবণতা জানা থাকলে আমরা সহজেই সরলরেখার সমীকরণ নির্ণয় করে ফেলতে পারবো, y মাইনাস y1 ইজ ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1, এই ফর্মুলা ফেলে। এবার দেখো এখান থেকে tan 45 ডিগ্রির মান 1 ইজ ইকুয়াল টু এটা m প্লাস 1 বাই 1 মাইনাস m, এবার যখন এটা পজিটিভ হবে 1 ইজ ইকুয়াল টু m প্লাস 1 বাই 1 মাইনাস m, বা 1 মাইনাস m ইজ ইকুয়াল টু m প্লাস 1, তাহলে 1 1 যদি কেটে যায় বা মাইনাস m, এটা মাইনাস m ইজ ইকুয়াল টু 0, অতএব -2m ইজ ইকুয়াল টু 0 বা m ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। আবার কি হচ্ছে, আবার যদি মাইনাস হয়ে যায় 1 ইজ ইকুয়াল টু মাইনাস m প্লাস 1 বাই 1 মাইনাস m, এই যদি আমরা গুণ করে দিই 1 মাইনাস m ইজ ইকুয়াল টু মাইনাস m, হ্যাঁ এটা 1 মাইনাস m, এটা কি হয়ে যাচ্ছে মাইনাস m -1, এটা চলে আসছে, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো, এখানে m এর কোনো সংজ্ঞাত মান পাওয়া যাচ্ছে না, এখান থেকে এই রিলেশন থেকে m এর কোনো সংজ্ঞাত মান পাওয়া যাচ্ছে না, তাহলে m অসংজ্ঞাত হয়ে যাচ্ছে, ঠিক আছে, m এর মান এখানে অসংজ্ঞাত হয়ে যাচ্ছে, তাহলে -m এখানে +m ইজ ইকুয়াল টু -1 অতএব m সমান অসংজ্ঞাত বলা যেতে পারে, যেহেতু সংজ্ঞাত কোনো মান পাচ্ছি না, তাহলে m ইজ ইকুয়াল টু 1/0 আসছে, ঠিক আছে। তাহলে দেখো এখানে অতএব নির্ণয় সরলরেখার সমীকরণ কি হবে, দুটো মান পেয়েছি m এর, সেই দুটো মান ইউজ করবো আমরা, অতএব একটি সরলরেখার সমীকরণ, অপর দুটি চেয়েছে, একটি সরলরেখার সমীকরণ 2-3 বিন্দুগামী, তাহলে সূত্র y মাইনাস y1 ইজ ইকুয়াল টু m মানে 0 ইন্টু x মাইনাস x1, এইটা হলো, ডান দিকের পদটা পুরোটা 0 ইন্টু x মাইনাস 2 0 হয়ে যাচ্ছে, তাহলে y মাইনাস 3 বা y মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে, এইটা একটা হলো। আর একটা দেখো m এর মান 1/0, অতএব অপর রেখার সমীকরণ, অতএব অপর সরলরেখার সমীকরণ 1/0, m ইজ ইকুয়াল টু 1/0 আছে, অতএব y মাইনাস 3 ইজ ইকুয়াল টু m এর মান 1/0 x মাইনাস 2, কোনাকুনি গুণ হয়ে এই দিকের পদটা 0 হয়ে যাচ্ছে, তাহলে x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, এইটা একটা সমীকরণ, এইটা একটা সমীকরণ, দেখে নাও দুটো সরলরেখা দুটো সমীকরণ পাওয়া গেল, ঠিক আছে, দুটো সরলরেখার সমীকরণ পাওয়া গেছে, এই প্রয়াসে করতে হবে, ঠিক আছে। একটা সরলরেখার সমীকরণ আসছে y মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, অপর সরলরেখার সমীকরণ আসছে x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। নেক্সট দেখো 18 হয়ে গেল, এবার আমরা 19 এর অঙ্কে যাব, 18 হয়ে গেল, 19 এর অঙ্কে যাব, ঠিক আছে, একদমই সহজ অঙ্ক। দেখো যে কোনো অঙ্ক ডাউট থাকলে সেগুলো অবশ্যই জানাবে, আমরা ডিসকাস করবো পুনরায়, তোমাদের বইয়ের বাইরে যে কোনো প্রবলেম থাকলে টেলিগ্রামে আমাদের গ্রুপে পাঠাবে, আমরা সেখান থেকে সলভ করে দেবো। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, ক্লাস 9 থেকে 12 এর সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পাবে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। নেক্সট দেখো এটা যেটা হলো 18 হলো 19
19 কি বলছে দেখো, 19 অঙ্ক বলছে কোন আয়তক্ষেত্রের একটি কোণের প্রান্ত দুটির স্থানাঙ্ক 6 ও 12 নয়। আচ্ছা, তাহলে আমরা চিত্রটা অঙ্কন করছি। দেখো 6 ও 12 নয়, 1 2 3 4 5 6 1, 6 এইটা 6 12 নয়। আচ্ছা 6 12 নয়, তাই তো? তাহলে 12 কোথায় হবে? 6 যদি অতটা হয়, 6 দ্বিগুণ মোটামুটি 12 এইখানে হয়ে যাচ্ছে। 12 6 এতটা, 7 8 9, 12 এইখানে হয়ে যাচ্ছে। ঠিক আছে, 6 12 এই দুটো। আচ্ছা, আয়তক্ষেত্রে একটি কোণের প্রান্ত দুটির স্থানাঙ্ক এবং অন্য কর্ণটি x অক্ষের সমান্তরাল। তাহলে অন্য কর্ণের প্রান্ত দুটি, তাহলে এই কর্ণটা, এইটা একটা কর্ণ। আমরা জানি সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সামান্তরিকের একটা কোণ 90 ডিগ্রি হলে সেটা আয়তক্ষেত্র হয়ে যায়, তার মানে আয়তক্ষেত্রের কর্ণগুলো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, আবার বলেছে অন্য কর্ণটি x অক্ষের সমান্তরাল। অন্য কর্ণটি নিশ্চয়ই x অক্ষের সমান্তরাল হলে নিশ্চয়ই মোটামুটি এইরকম হবে অবশ্যই। মানে চিত্রটা অনেকটা এইরকম হতে চাইছে। এইটা একটা আয়তক্ষেত্র হতে চাইছে। এইটা হয়ে যাচ্ছে 12 নয়, এটা 6 ঠিক আছে, এইটা যেহেতু x অক্ষের সমান্তরাল, এটা মনে করো এটা একটা মান থাকবে। এটা মনে করো x1, এটা একই নির্দিষ্ট দূরত্ব যাচ্ছে, x1, b। আর এটা মনে করো এটা x2টা ডিফারেন্ট হচ্ছে, এটা x2, b। যেহেতু x অক্ষের সমান্তরাল, এইখানে x অক্ষ থেকে দূরত্ব, আর এইখানে x অক্ষ থেকে দূরত্ব একই দূরত্ব হবে। ঠিক আছে, ছবিটা ভালো করে বুঝবে। ঠিক আছে, এইটা এই কর্ণ আর এইটা এই কর্ণ। কর্ণটা যেহেতু x অক্ষের সমান্তরাল, এটা x অক্ষ থেকে দূরত্বটা বরাবর সমান হবে, তাই সেকেন্ড পার্টে দুটো স্থানাঙ্কেরই সেকেন্ড মানটা একই হবে। ঠিক আছে, এটা মনে করো এই সমীকরণটা যদি y = b হয়, এটা y = b সমীকরণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে সব জায়গাতে b দূরত্বে আছে x অক্ষ থেকে। ওকে, এবার দেখো এখানে বলেছে আয়তক্ষেত্রের একটি কোণের দুটি প্রান্তের স্থানাঙ্ক। আয়তক্ষেত্রের একটি কর্ণের দুটি প্রান্তের স্থানাঙ্ক যথাক্রমে 6 ও 12। ঠিক আছে, আচ্ছা, অপর কর্ণটি x অক্ষের সমান্তরাল। ধরি অপর কর্ণের দুই প্রান্তের স্থানাঙ্ক, আমরা ধরে নিচ্ছি দুই প্রান্তের স্থানাঙ্ক x1, b ও x2, b। এই দুটো স্থানাঙ্ক ধরে নিলাম, x1, b, এটা x2। ঠিক আছে, x2, b। তাহলে দেখো সামান্তরিকের কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে, মানে আয়তক্ষেত্রের কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ দুটি কর্ণের মধ্যবিন্দুটা একটাই বিন্দু হবে। দুটি কর্ণের মধ্যবিন্দুটা একটাই বিন্দু, এইখান থেকে এই কর্ণটা দুদিকে সমান, আবার এই কর্ণটা এখান থেকে দুদিকে সমান। হ্যাঁ, আয়তক্ষেত্রের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, আয়তক্ষেত্রের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে কি হবে, যে শর্ত অনুসারে কি হয়ে যাচ্ছে দেখো, এদের মধ্যবিন্দু কত হচ্ছে, x1 + x2/2, b + b/2 = 12 + 6/2, 9 + 1/2। অতএব x1 + x2/2, b = 12 × 6 18/2, 9, 5। অতএব আমরা পেয়ে যাচ্ছি b = 5। ঠিক আছে, সহজেই পেয়ে গেলাম। আর একটা সম্পর্ক পাচ্ছি, অতএব x1 + x2/2 = 9। অতএব x1 + x2 = 9 × 18। x1 + x2 একটা সম্পর্ক পেয়ে গেলাম। ঠিক আছে, এবার দেখো আয়তক্ষেত্রের এই যে প্রত্যেকটা কোণ সমকোণ হয়। ঠিক আছে, এটা যদি নাম দিয়ে দাও যে AB, CD। ঠিক আছে, এবার দেখো প্রবণতা বের করো, AB এর প্রবণতা বের করো আর BC এর প্রবণতা বের করো। এরা সমকোণে থাকবে সর্বদা। ঠিক আছে,
এবার AB এর প্রবণতা, AB এর প্রবণতা AB, তাহলে এইটা হয়ে যাবে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 b মাইনাস 1 বাই x1 মাইনাস 6, ঠিক আছে। আর BC এর প্রবণতা ইজ ইকুয়াল টু BC, তাহলে b মাইনাস 1, ওটাতেও b আছে, b মাইনাস 1 বাই x2 মাইনাস 6, ঠিক আছে। এইটা এলো। তাহলে অতএব কি কন্ডিশন, অতএব b মাইনাস 1 বাই x1 মাইনাস 6 ইন্টু b মাইনাস 1 বাই x2 মাইনাস 6 ইজ ইকুয়াল টু মাইনাস 1, কারণ দুটির গুণফল মাইনাস 1 হয়। এখান থেকে দেখো আমরা x1 এর কি মান পাচ্ছি, x2 এর মান পেয়ে যাচ্ছি, x2 ইজ ইকুয়াল টু 18 মাইনাস x1, x2 ইজ ইকুয়াল টু 18 মাইনাস x1, বা এটা হয়ে যাচ্ছে b মাইনাস, b এর মান আমরা পেয়ে গেছি, তো b এর মান এখানে পেয়ে গেছি 5, b এর মান পুট করব, ঠিক আছে। b এর মান পুট করলে এটা হয়ে যাচ্ছে b এর মান 5 মাইনাস 1 4 ইন্টু 4 16 হয়ে গেল, 5 মাইনাস 1 4, 5 মাইনাস 1 4, 4 মাইনাস 16 হয়ে যাচ্ছে। তাহলে এখানে আসছে x1 মাইনাস 6 ইন্টু এইটা আসছে x2 এর জায়গায় এটা 18 18 মাইনাস x1 মাইনাস 6 ইজ ইকুয়াল টু মাইনাস 1, ঠিক আছে। ভ্যালুটা ইউজ করলাম, x2 এর ভ্যালুটা। এবার দেখো, বা এটা হয়ে যাচ্ছে 16 ইজ ইকুয়াল টু x1 মাইনাস 6, আর এখানে হয়ে যাচ্ছে এটা 12 মাইনাস x1, এটা মাইনাস সাইন আছে, বা 16 ইজ ইকুয়াল টু এটা x1 মাইনাস 6 ইন্টু x1 মাইনাস 12, মাইনাসটা এখানে গুণ করে দিলাম, এটা x1 স্কোয়ার মাইনাস 12x1 মাইনাস 6x1 6 12 72 মাইনাস 16 ইজ ইকুয়াল টু 0, বা x1 স্কোয়ার মাইনাস 12 6 18x1 প্লাস এইটা 16 বিয়োগ করলে হয়ে যাচ্ছে 56, 4 14 56 হয়, বা আমরা একবারে মিডল ফ্যাক্টর করে দিচ্ছি x1 মাইনাস 4 ইন্টু x1 মাইনাস 14, বুঝতেই পারছো এটা স্যাটিসফাই করে যাচ্ছে। দেখো 4 14 56, এটা 14x1 মাইনাস 4x1 18x1 হয়ে যাচ্ছে, ঠিক আছে। অতএব x1 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, বা x1 ইজ ইকুয়াল টু 4, আবার x1 মাইনাস 14 ইজ ইকুয়াল টু 0, বা x1 ইজ ইকুয়াল টু 14। তাহলে দুটো মান এলো, একটা 4 আর একটা 14। তাহলে x2 এর মান কত হবে, x1 প্লাস x2, x1 প্লাস x2 ইজ ইকুয়াল টু 18, তাহলে x1 ইজ ইকুয়াল টু 4 হলে x2 ইজ ইকুয়াল টু 18 মাইনাস 4 সমান 14, আর x1 ইজ ইকুয়াল টু 14 হলে x2 ইজ ইকুয়াল টু 18 মাইনাস 14 ইজ ইকুয়াল টু 4, ঠিক আছে। এবার কি চাইছে দেখো, এবার চাইছে, এটা আমরা 19 এর অঙ্ক করছি, 19 এর অঙ্ক, তাহলে একটা স্থানাঙ্ক হবে, আচ্ছা এইটা কনসিকিউটিভ, এইটা 4 হলে এটা 14, আবার এটা 14 হলে 4, মানে একটা হলে একটা 4 বা একটা আর একটা 14, দুটো হবে। অতএব একটি বিন্দু স্থানাঙ্ক, তাহলে এইটা হয়ে যাচ্ছে, এই দুটি বিন্দু স্থানাঙ্ক দু রকম হচ্ছে, এটা একটা হচ্ছে 4,5 হয়ে যাবে একটা, অতএব b এর মান 5 এসছে, ঠিক আছে। এটা 4,5 একটি বিন্দু স্থানাঙ্ক বা একটি শীর্ষবিন্দু, মানে a শীর্ষবিন্দু a স্থানাঙ্ক হয়ে যাচ্ছে, হ্যাঁ, একটি শীর্ষবিন্দু স্থানাঙ্ক, অপর দুটি শীর্ষবিন্দু স্থানাঙ্ক চেয়েছে, তাই তো। কি বলেছে, অন্য কর্ণের প্রান্তবিন্দু, অথবা অন্য কর্ণের প্রান্তবিন্দু দুটি স্থানাঙ্ক, তাহলে একটি শীর্ষবিন্দু 4,5 আর অপর শীর্ষবিন্দু 14,5, ঠিক আছে। একটি 4,5, অন্যটা 14,5, অতএব অপর কর্ণের, অন্য কর্ণের প্রান্তবিন্দু দুটি স্থানাঙ্ক, অতএব অন্য কর্ণের প্রান্ত বিন্দু দুটির স্থানাঙ্ক 4,5 ও 14,5, ঠিক আছে। এটা অ্যান্সার দেখো, অন্য কর্ণের প্রান্ত বিন্দু দুটির স্থানাঙ্ক 4,5 ও 14,5, ঠিক আছে। অ্যাকিউরেট এইভাবে করবে। দেখো 19 নাম্বার অঙ্কের সলিউশন হলো, অন্যতম ভালো অঙ্ক, একদম সহজ অঙ্ক, কোনো কিছু জটিলতা নেই। হ্যাঁ, এটা ধরে নিলে শীর্ষবিন্দু ধরে নেওয়া হলো, দুটোর মধ্যবিন্দু একই বিন্দু, কন্ডিশন কাজে লাগে, বি এর মান বেরিয়ে গেছে, x1 প্লাস x2 রিলেশন বেরিয়ে গেছে। আর একটা কন্ডিশন শুধু অ্যাপ্লাই করা হয়েছে যে এদের প্রত্যেকটা কোণ তো 90 ডিগ্রি করে, যে দুটো কোণে, দুটো
যেহেতু 90 ডিগ্রি করে দুটো বাহুর প্রবণতার গুণফল -1, এটা শুধু অ্যাপ্লাই করে দেওয়া হয়েছে, অ্যাপ্লাই করে সলিউশন করা আছে। ঠিক আছে, শুধু সিম্পল ক্যালকুলেশন এখানটা করা আছে। মিডল ফ্যাক্টর x1 এর মান, x1 এর মান থেকে x2 এর মান। ঠিক আছে, একটা 4 হলো, নোটা 14 অটোমেটিক্যালি। এইটা 4 হলো 14, এটা 14 হলো, ওটা 4। তাহলে একটা 4,5 আর নোটা 14,5 সহজেই চলে আসছে। ঠিক আছে, ঠিক এইভাবে সলিউশন করবে। আজকের ক্লাস আমরা এখানে স্টপ করব, 19 পর্যন্ত হয়ে গেছে। পরবর্তী ক্লাসে আমরা 20 থেকে শুরু করব, 20 থেকে 22 পর্যন্ত প্রবলেম আছে। পরের ক্লাসে আমরা এক্সারসাইজ সরলরেখা এক্সারসাইজ প্রশ্নমালা 2B কমপ্লিট করে নেবো। তারপরে ক্লাসে আমরা 2C স্টার্ট করবো। ওকে, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। ক্লাস 9 থেকে 12 এর সম্পূর্ণ সলিউশন আমার চ্যানেলের পেজটি পেয়ে যাবে। ওকে, আজকের মতো এখানে স্টপ করছি, ফিরবো পরবর্তী ক্লাসে প্রবলেম নাম্বার 20 থেকে শুরু করবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।